আজকে যেটুকু ম্যাথামেটিক্সের পোর্শন বাকি ছিল নাম্বার সিস্টেমের সেটুকুই পড়ানো হবে। আর নেক্সট দিনের জন্য আমি একটা পিডিএফ পাঠিয়ে রাখবো, আমার কাছে লেখা হয়ে আছে পেডাগগির, সেই পোর্শনটা একটু পড়ে দেখবে, আশা করি বুঝবে। সবটাই বাংলা ইংরাজি মিক্সড করে লেখা। বাকিটা আমি ক্লাসে আলোচনা করে দেবো এবং তোমরা তোমাদের মতন রিভাইজ করবে, কারণ এগুলো রিভাইসের ব্যাপার। যে যতটা ভালো রিভাইজ করে ভিতরে আত্মস্থ করবে তত তাড়াতাড়ি দেখবে ওই ধরনের অ্যান্সারগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, আজকে আমাদের এখানে থিওরি পোর্শনটা একটু বাকি ছিল, সেটা আমি একটু পরে বলছি। তার আগে যেগুলো করেছি তার থেকে কিছু অঙ্ক একটু দেখে নিই, এই ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে কি করব। এক নম্বর বলছে 1 থেকে 104 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল বার করো। এক থেকে শুরু করে 104 পর্যন্ত যতগুলো অযুগ্ম সংখ্যা আছে তাদের যোগফল বার করতে বলেছে। মনে আছে গতদিন এটা শেখানো হয়েছিল, একটা ফর্মুলা, যা দিয়ে অতি সহজে এটা করা যেতে পারে। হ্যাঁ স্যার। মনে আছে কি ফর্মুলা বলো তো? স্যার n/2 ইন্টু a প্লাস এল, মানে প্রথম টার্ম প্লাস লাস্ট টার্ম। n/2 কি বলছো আরেকবার বলো? a প্লাস এল এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ। তুমি যেটা বলছো সেটা হচ্ছে সিরিজের ফর্মুলা, তাই তো? আমি সিরিজের ফর্মুলার কথা যাচ্ছি না। সিরিজের তাহলে n ইন্টু n প্লাস 1/2 করতে পারেন। স্কয়ার হবে। ঠিক, n স্কয়ার। আমরা জানি প্রথম n খানা অযুগ্ম সংখ্যার সমষ্টিকে আমরা এইভাবে লিখতে পারি n স্কয়ার। তাহলে এই এক থেকে, সরি স্যার, এখানে অড নাম্বার দিচ্ছে, ওইটাই আমি দেখিনি। হ্যাঁ, n স্কয়ারই হবে। তাহলে 1 থেকে 104 অবধি ঠিক কতগুলো অড নাম্বার আছে সেটা আগে বার করো। দেখো 104কে যদি তুমি ভাগ করো 2 দিয়ে, তাহলে তুমি পাচ্ছ কত? 52 খানা। তাহলে 52 খানা আমার অড নাম্বার আছে, কারণ আমরা জানি একটা ইভেন একটা অড করে করে চলে। তাহলে প্রথমটা যদি অড হয়, তারপরেরটা ইভেন, তারপরটা আবার অড, তারপরটা আবার ইভেন। তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি নাম্বার অফ অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা পেয়ে যাবে। এখন একে যদি তুমি পেয়ে যাও তাহলে আমরা জানি যে প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার সমষ্টির ফর্মুলা ছিল n স্কয়ার। তাহলে আমাকে এখানে রয়েছে 52, তাহলে 52 এর স্কয়ার। 52 এর স্কয়ার করলে যা আসে সেটাই আমার অ্যান্সার। এই প্রশ্নটা এই অযুগ্ম না বলে যুগ্ম হিসেবেও দিতে পারত, তাহলে কি করতাম? এই অযুগ্ম না, এক যোগ করে দিতাম। n ইন্টু n প্লাস 1। ঠিক, সূত্রটা n ইন্টু n প্লাস 1 হতো। ফর্মুলাটা যেটা বললে n ইন্টু n প্লাস 1, এইটা হচ্ছে আমার যুগ্ম সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমার n এর ভ্যালু কত এখানে? 52। তাহলে 52 প্লাস 1, তার মানে 52 ইন্টু 53, যা অ্যান্সার বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখতে, মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের প্রশ্ন দেয় এবং সেক্ষেত্রে ফট করে ক্যালকুলেট করাটা একটু কঠিন হয়ে যায়। ফর্মুলা দুটো মনে রাখতে হবে। প্রথম n খানা স্বাভাবিক সংখ্যার যোগ, প্রথম n খানা যুগ্ম সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1, আর প্রথম n খানা অযুগ্ম সংখ্যার যোগফল n স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2,
√37 একটি স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা এটা না দিয়ে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা বলো √37 একটি স্বাভাবিক সংখ্যা নাকি অখণ্ড সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা নাকি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অখণ্ড সংখ্যা হচ্ছে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার। এটা হোল নাম্বার, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। বলো একটা একটা করে চেক করো অপশনগুলোকে। √37 স্বাভাবিক সংখ্যা কি স্যার হবে? মা বলো। 37 স্বাভাবিক সংখ্যা তো হবে না, তো হবে না স্যার, √37 অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা। আচ্ছা সরি আমি ভুল করেছি এখানে, তাহলে এটা ইরেশনাল করে দাও। হ্যাঁ অ্যাকচুয়ালি ইররেশনাল হলে ওটা অমূলত সংখ্যাই হবে √37। তাহলে √37 দেখো স্বাভাবিক সংখ্যা নয়, কারণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো কাউন্টিং নাম্বার, যাদের দিয়ে আমি গোনা শুরু করি 1 2 3 4 5 6। অখণ্ড সংখ্যার মধ্যে কারা রয়েছে? স্বাভাবিক সংখ্যার সাথে শুধু 0 অ্যাড করা ছিল, তাহলে একেও এটাও হবে না, এটাও হবে না। পূর্ণ সংখ্যা কারা? 0 1 2 3 4 5 6 -1 -2 -3, এরাও হবে না। তাহলে হবে হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এটা কিন্তু এই অপশন না দিয়ে একটা মূলদ একটা অমূলদ অপশন থাকতে পারত, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে চেক করা দরকার এটা মূলদ কি অমূলদ। কি করে চেক করি মনে আছে তো? এটাকে আমরা p/q এই p/q ফর্মে, যেখানে pq হচ্ছে পূর্ণ সংখ্যা এবং qটা নট ইকুয়ালস টু 0 হবে। কিন্তু দেখো এখানে এই যে পিটা পেয়েছি, পিটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। √37 কখনোই পূর্ণ সংখ্যা নয়, তাই জন্য এটা কিন্তু অমূলদ। ওয়ান কিউব, 2 কিউব, 3 কিউব, 50 কিউব এর একক স্থানীয় অঙ্ক কত? অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 3, অপশন ডি হচ্ছে 5। স্যার 5 হবে। কি করে বললে? স্যার ওই তো প্রথম 50 সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘরের সমষ্টিটা বের করেছি, তার একক স্থানীয় অঙ্কের মান। বাকিরা করেছো? বাকিরা করতে পেরেছো? এই যে যোগফলটা এটা বার করা তোমাদের কাছে ফর্মুলা রয়েছে,
কি ফর্মুলা ছিল? স্যার n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার। 1 কিউব, 2 কিউব, 3 কিউব করতে করতে যদি n এর কিউব থাকতো তাহলে ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে n এর ভ্যালু কত দেওয়া? 50। তাহলে বসিয়ে দাও 50 ইন্টু 50 প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছ 25 আর এখান থেকে পাবে 51 তার হোল স্কোয়ার। এখন দেখো তুমি এইসব অনেকেই এটা কাজ করবে কি, এটাকে গুণ করবে তারপরে স্কোয়ার করবে, এসব আমরা করব না। দেখো এখানে 5 আছে, এখানে 1 রয়েছে, তাহলে একে মাল্টিপ্লাই করলে লাস্ট ডিজিটটা 5ই আসবে, আগে যা আসে আসুক। এবং তাকে তখন যখনই তুমি স্কোয়ার করবে দেখবে এর স্কোয়ারের শেষের টার্মটা 5ই থাকে, কারণ স্কোয়ার মানে সেম জিনিসকে সেম জিনিস দিয়ে গুণ, তাহলে শেষের এই 5-এর সঙ্গে 5 দিয়েই গুণ হবে কোথাও না কোথাও একটা, তাহলে শেষে আলটিমেটলি 5ই থাকবে। কেউ গুণ করে দেখতে পারো, তাই হয়। দেখবে গুণ করার চেষ্টা করলে তোমার পরীক্ষায় টাইমে পারবে না, সেটা মুশকিল। গুণ করে তারপরে আবার স্কোয়ার করবে, তার থেকে এইভাবে কিন্তু আইডিয়া করে তোমাকে বলে দিতে হবে। বলছে a স্টার b ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবং a ডট b ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 5 স্টার 2 এর মান কত? স্যার 5 স্টার 2 তারপরে ব্র্যাকেট দিয়ে ওটা কি লিখেছেন? ডট ডট। দেখো ডটের মানে বলা আছে এখানে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। 2 to 5 অপশন বি, 2 to 6 অপশন সি, 216 অপশন ডি, 215। এটা সিটেট জুন 2011 কোশ্চেন। স্যার 216 হবে। বাকিরা বাকিরা করতে পারছো না নাকি? না স্যার একটু দেখিয়ে দিন। এটাকে করো। দেখো দেখো 5 স্টার 2 দিয়েছে, তাহলে 5 স্টার 2 মানে কি? a স্টার b মানে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে প্রথমটার স্কোয়ার যোগ দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে এখানে প্রথমটা কি 5 রয়েছে, তাহলে তার স্কোয়ার যোগ দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে কত পাচ্ছি দেখো, 5 5 25 আর 2 2 4 মানে 29। ক্লিয়ার? এবার দেখো 29 তার সাথে ডট রয়েছে কত? 25। আর আমরা জানি ডট মানে হচ্ছে এইটার স্কোয়ার
মাইনাস এইটার স্কোয়ার। তার মানে প্রথমটার স্কোয়ার মানে 29-এর স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। এখন এর স্কোয়ার করা কঠিন কাজ, তার জন্য আমরা কি করবো, ফর্মুলাতে ভেঙে দেব। ফর্মুলা কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a plus b into a minus b। ঠিক, তাহলে ভাঙো 29 প্লাস 25, আর এটাকে ভাঙলে দেখো পাচ্ছ 29 মাইনাস 25। তাহলে একে যোগ করে পাচ্ছ 40, 49, আর এদিকে হচ্ছে 54, আর একে পাচ্ছ দেখো 4। তাহলে মাল্টিপ্লাই করো, 4 4 16, 6 তোমার 1, 4 5 20, আর 1 21। তাহলে দেখো 216 দেখো আমার অপশানে আছে। বেসিক অঙ্ক একটা দেখে নিলে বাকি সেম টাইপের অঙ্ক দিলে ইজিলি করে ফেলতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, থার্টিন টু দি পাওয়ার 2003 এর একক স্থানীয় অঙ্কটি কত? থ্রি 9D-তে হচ্ছে কতদিন এইরকম একটা অঙ্ক করিয়েছিলাম। এবং এই ধরনের অঙ্ক কিন্তু কম্পিটিটিভ এক্সামে বেশ এখন আসে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখবে এই ধরনের অঙ্ক বেশ আসছে। এই একক স্থানীয় অঙ্ক বা কিছু মাল্টিপ্লাই করে তার শেষ ডিজিটটা জানতে চাইছে, এটা কিন্তু বেশ আসে। বাকিরা স্যার 1। একজন বলছে 1। ঠিক আছে, আমরা করে দেখি। দেখো আমরা এই যে উপরে যে জিনিসটা, সেই জিনিসটাকে আমরা কি করব, 4 দিয়ে প্রথমে ভাগ করব। ভাগ করে দেখো তো 4 5 20, 0। তাহলে এর মধ্যে কতবার যায়, 0 বার যায়, 0। 3 কেটে নামাও, যাচ্ছে না। কতবার যাবে, তাহলে 0 বার যাবে, থাকে 3। এই ভাগ করতে পারো তো? এই ভাগ কিন্তু অনেক বাচ্চা কাচ্চা ভুল করে, অনেক বাচ্চা, তাহলে 7ই হবে। অনেক বাচ্চা কাচ্চা কিন্তু এই ভাগ ভুলভাল করে। আমরা অনেক সময় ক্লাসরুমে বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই ভাগ ভুল করি। এখানে যখনই যাচ্ছে না, অনেকেই কি করে, এখান থেকে 3 কেটে নামায়, কেটে নামিয়ে দেখে আবার যাচ্ছে না, তাহলে লিখে দেয় এটা হচ্ছে 5 বা 50 লিখে বসে থাকে। তা নয়, যাচ্ছে না মানে 0 দিয়ে যাচ্ছে, এখানে 0, এবার 0 আসলো, এবার 0 মানে এখানে কিছু নেই, তাহলে আমার উপর থেকে এখান থেকে 3 নামাতে হবে। 3 নামিয়েও আমি দেখছি কিছু দিয়ে যাচ্ছে না, তার মানে 0 দিয়ে যাচ্ছে। কারণ দুটো সংখ্যা অ্যাট এ টাইম নামে না উপর থেকে, এটাকে মাথায় রাখতে হবে। বেসিক রুল, ভাগের ক্ষেত্রে উপর থেকে একই দুটো করে সংখ্যা বা 3টে করে সংখ্যা কখনো নামে না, একটা একটা করে নামতে থাকে। ফলে প্রতি স্টেপে একটার বেশি নামার কোনো পারমিশন নেই। তাহলে আমরা এই 13 টু দি পাওয়ার 2003 এটাকে লিখতে পারি 13 টু দি পাওয়ার 4 ইন্টু 500 প্লাস 3, বা এটাকে লিখতে পারি 13 টু দি পাওয়ার 4 ইন্টু 500 ইন্টু 13 টু দি পাওয়ার 3। এখন এই 4 ইন্টু কোনো একটা নাম্বারের উপর 4 ইন্টু যদি কিছু আসে,
তাহলে তার ইউনিট ডিজিট হয়ে যায় হচ্ছে 1, ফলে ওই নিয়ে আমার আর চিন্তা করে লাভ নেই। কারণ দেখো 3কে 4 বার গুণ করো, 3 3কে 9, 3 নং 27, তাকে 4 দিয়ে গুণ করলে শেষে ইউনিট ডিজিট পাবো আমি 1। তাহলে এখান থেকে আমি আসছে আমার 1, আর একে গুণ করলে দেখো 169 ইন্টু 13, তাহলে গুণ করো 9কে 3 দিয়ে গুণ করলে 3 নং 27, তাহলে শেষে কত আসবে 7। দেখো বুঝতে অসুবিধা হয় কিনা। আমরা কি করলাম, পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করে 4 এর মাল্টিপল আকারে লেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম সেখানে একটা রিমাইন্ডার রয়ে গেছে। তাহলে আমরা ওটাকে 4 দিয়ে ভাগ করে 4 ইন্টু 500 প্লাস 3 আকারে লিখে নিলাম, দিয়ে সেটাকে ভাগ করে নিলাম। এবার দেখো এই 4 আছে মানে এখান থেকে ইউনিট ডিজিট পাবো আমি 1, আর এখান থেকে যা ইউনিট ডিজিট পাবো সেই ইউনিট ডিজিটের সাথে 1 মাল্টিপ্লাই করলে তো ওটাই থাকবে, ফলে 7 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 7। ঠিক আছে তো? এটাও কিন্তু সিটেটের প্রশ্ন। 6 1 3 6 10 15 শূন্যস্থান পূরণ করো। অপশন এ তে আছে 21 হবে স্যার। অপশন এ তে আছে 17, অপশন বি তে আছে হচ্ছে 18, অপশন সি তে হচ্ছে 20, অপশন ডি তে হচ্ছে 21। একজন বলেছে 21 হবে। বাকিরা দেখো এইটা হ্যাঁ স্যার 21ই হবে। আচ্ছা, যাদের যারা করতে পারছো না বা অসুবিধা হচ্ছে, দেখো এটা একটা প্যাটার্নের অঙ্ক। দেখো কি প্যাটার্ন ফলো করে 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 লাফাচ্ছে। দেখো এই 1 থেকে 3 ডিফারেন্স কত, 2। 3 থেকে 6 এর ডিফারেন্স কত, 3। এখান থেকে ডিফারেন্স কত, 4। তাহলে দেখো ডিফারেন্সটা 1 1 1 1 করে লাফাচ্ছে। তাহলে এখানে ডিফারেন্সটা কত হবে, 5। তাহলে পরের ডিফারেন্সটা কত হওয়া উচিত, 6। তাহলে 15 আর এই 6কে অ্যাড করলে আমরা পাবো 21। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 21। ক্লিয়ার? বলছে দুটি সংখ্যার বর্গের পার্থক্য পনেরো। এটা কিন্তু দাঁড়ি, হ্যাঁ, শুধু 15 নাম্বার। বৃহত্তর সংখ্যাটি কত? দুটি সংখ্যা অজ্ঞাত সংখ্যা, তাদের বর্গের পার্থক্য বলে দিয়েছে 15। তাহলে জানতে চেয়েছে বৃহত্তর সংখ্যাটি কত হবে।
হচ্ছে না? সোজাভাবে ভাবো, তাহলেই দেখবো হচ্ছে। দুটি সংখ্যার বর্গের পার্থক্য 15। তাহলে দুটি সংখ্যাকে ধরে স্যার 8 হবে। আচ্ছা 8 বলছো একজন, দেখি করে দেখি। ধরে নিচ্ছি একটি সংখ্যা এ একটি সংখ্যা বি, তাহলে তাদের বর্গ মানে এ স্কোয়ার আর এর বর্গ মানে বি স্কোয়ার, এদের পার্থক্য মানে এর বিয়োগফল। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে এটা বড় আছে, একটা বলছে 15 হবে, তাহলে একে লেখা যায় a প্লাস বি ইন্টু এ। হ্যাঁ স্যার 8ই হবে। ক্লিয়ার? এবার দেখো এই 15 কে কতভাবে লেখা যায়। একটা লেখা যেতে পারতো 15 ইন্টু 1, আবার লেখা যেতে পারতো 5 ইন্টু 3, আর দেখো কোনোভাবে লেখা যায় না। বড় সংখ্যাটাকে লেফট হ্যান্ড সাইডে লিখছি, লেফটে লিখছি এই কারণের জন্য, কারণ দেখো যোগ করলে সংখ্যাটা বড় হয়, বিয়োগ করলে ছোট হয়, তাই জন্য 15 এবং 5কে এই পাশে লিখেছি এবং ছোটগুলোকে ওই পাশে। এবার যদি তুমি প্রথমটা ধরে চলো, তাহলে দেখো বলছে বৃহত্তর সংখ্যাটি কত, তাহলে বৃহত্তর সংখ্যাটি তোমার এখানে a প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 15 আর a মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে 2a ইকুয়ালস টু হচ্ছে 16, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে দেখো 8 তোমার অপশানে আছে। তুমি বিটাকে বার করো, বিটাকে বার করলে পাবে বি হচ্ছে 7, কারণ একটা 8 মানে আর একটা হচ্ছে 7 হবে। এবার প্রশ্নটাতে কেউ যদি বলতে পারে আমি এটা নেব না কেন, এটাও তুমি নিতে পারতে, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু 5 আসতো আর a মাইনাস বি ইকুয়ালস টু 3 আসতো। সেক্ষেত্রে তুমি যদি একে যোগ করো পাবে 2a ইকুয়ালস টু 8, a ইকুয়ালস টু 4, আর b এর ভ্যালু সেক্ষেত্রে পাবে হচ্ছে 1। ক্লিয়ার? কিন্তু দেখো আমাকে জানতে চেয়েছে যে এই কন্ডিশন স্যাটিসফাই করবে এরকম সবচেয়ে বড় সংখ্যা, বৃহত্তর সংখ্যাটি। তাহলে বৃহত্তর সংখ্যাটি অবশ্যই 8 হতে হবে, কারণ 4 হলেও এই কন্ডিশন মিলে যাচ্ছে ঠিকই, কিন্তু 4-এর ক্ষেত্রে কিন্তু সেটা ছোট হয়ে যাচ্ছে। আমাকে জানতে চাইছে সবচেয়ে বড় কত সংখ্যা হতে পারে। ফলে এইরকম অঙ্ক দিলে দেখবে এইরকম জোড় আকারে অনেকগুলো লেখা যেতে পারে, হয়তো আরও একটা জোড় লেখা যাচ্ছে, কিন্তু তোমাকে দেখতে হবে এর মধ্যে বড়টাকে, তো তাকে নিয়ে কাজ করতে হবে। এবং 4 থাকলে দেখো 4 অপশানেও নেই, চিন্তারও কোনো কারণ নেই, 4 আসলেও তোমাকে অপশান থেকে এলিমিনেট করে দিচ্ছে। তো যারা 8 উত্তর করেছো ঠিকঠাক করেছো। 8 মান নির্ণয় করো। এর মানটা নির্ণয় করতে হবে। যা ফর্মুলা শিখেছো সেটাকে ব্যবহার করো, একটু বুদ্ধি খাটিয়ে দেখবে এগুলো সহজে হয়ে যাবে। পরপর সংখ্যাগুলির যোগফলের ফর্মুলা শিখেছো তোমরা। স্যার n/2 ইন্টু a প্লাস l এই ফর্মুলাটা ইউজ করে তো করলে হবে। n/2 ইন্টু a প্লাস l,
করতে পারো, বাট এনটা তোমাকে ফাইন্ড করতে হবে এখান থেকে কতগুলো আছে সংখ্যা, সেটা বুঝতে পারলে এই ফর্মুলাতে ব্যবহার করলেও হয়ে যাবে। আরো সহজে তোমরা করে ফেলতে পারো এটাকে। দেখো অঙ্কটাতে তোমাদের চেনা 9 জায়গাটুকুকে একটু ভাবো। 9 প্লাস 10 প্লাস 11 প্লাস 12 প্লাস, এখানে যদি আমি এই আগের সংখ্যাগুলোকে দিয়ে দিতাম তোমাদের অনেক সুবিধা হতো, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 করতে করতে 8 অবধি। তাহলে তুমি যদি এখানে জুড়ে দাও এই সংখ্যাগুলোকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস করতে করতে 8 অবধিকে জুড়ে দাও, তাহলে এগুলো জুড়ে দিলে এগুলো বিয়োগও করতে হবে। মাইনাস 1 প্লাস 2 প্লাস 3 করতে করতে 8 অবধি। এবার দেখো তোমাদের কাজ করতে সুবিধা হয়ে গেছে। প্রথম 21 খানা স্বাভাবিক সংখ্যার যোগফল কি করে বার করি? 21 ইন্টু n into n, হ্যাঁ 1/2। প্রথম 8 খানা স্বাভাবিক সংখ্যার যোগফল মানে 8 ইন্টু 8 প্লাস 1/2। যদি এটা করো তাহলে আসবে 21, আর এখানে 22কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 11, আর এখানে আসবে হচ্ছে 4 ইন্টু 9। তাহলে দেখো 11কে 11 এক হাতে আমার 1, 11 দুগুণি 22, আর একে 23, আর এখানে আসবে 4 নং 36। তাহলে আমার আসবে 195। দেখো অপশানে আছে, সরি ভুল করলাম হয়তো, 6 স্যার অপশানে তো 195 নেই, কিন্তু স্যার আগের ফর্মুলা ধরে অঙ্কটা করতেও 195 এসছিল। আচ্ছা এইটা মেবি 195 হবে, অপশন হয়তো ভুল দিয়েছে। একটা মিনিট, ভুল করছি। 9 থেকে দিয়েছে হচ্ছে 21 অবধি, 9 থেকে 21 195 আসছে না তোমাদের সবার? হ্যাঁ স্যার 195 আসছে। এই ফর্মুলা দিয়ে করলেও তো তাই আসে নাকি? হ্যাঁ স্যার দুটোতেই 195 আসছে। তাহলে ওদের অপশানে ভুল আছে, এটা 195 হবে আই থিঙ্ক, কারণ আমাদের অঙ্কে কোথাও ভুল নেই, ওরাই কোথাও ওটা গড়বড় করে উত্তরটা ভুল দিয়েছে। 9, কারো অসুবিধা নেই তো অঙ্কে? অঙ্ক করানোর ক্ষেত্রে হয়তো আমি অনেক কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, যদি কারোর কোথাও মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো একটা স্টেপ বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে বলো যে এখানে বুঝলাম না। লুকিয়ে গেছিলাম। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল পঁচিশ, বিয়োগফল 13, সংখ্যা দুটি কি কি? আচ্ছা, সংখ্যা দুটি কি কি না করে সংখ্যাদ্বয়ের গুণফল কত? অপশন এ
114 অপশন বি, 144 অপশন সি, 441 অপশন ডি, 14। স্যার 114 মানে অপশন এ। আচ্ছা, স্যার 114। সবারই 114 আসছে, তাই তো? আচ্ছা, দুটি সংখ্যা বলে দিয়েছে, ধরে নাও একটা এক্স একটা ওয়াই, তাদের যোগফল বলে দিয়েছে হচ্ছে 25, তাদের বিয়োগফল বলেছে হচ্ছে 13। তাহলে তাদেরকে যোগ করলে কি পাচ্ছি? 2x ইকুয়ালস টু, দেখো 38, তার মানে x ইকুয়ালস টু 19। তাহলে y এর ভ্যালু কত পাবো? দেখো এখানে বসিয়ে দিলে 6 পাবো। এবার তাদের গুণফল চাইছে, তাহলে 19 ইন্টু 6, 6 নং 54, 4 হাতে আমার 5, 6 একে 6, 6 আর 5, কোনটা আসছিল তোমাদের এটা? অপশন এ। 114 এসছে। 114 এসছে। আচ্ছা, 10। বলছে a ইকুয়ালস টু 3/4 ডিভাইডেড বাই 5/6, b ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 6, c ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 5 divided by 6, d equals to 3 divided by 4 into 5 divided by 6। তাহলে জানতে চেয়েছে অপশন এ equals to d, অপশন বি a equals to b equals to c equals to d, অপশন সি a equals to b, অপশন ডি a equals to c।
হচ্ছে? অপশন এ ইজ ইকুয়াল টু ডি। ইকুয়াল টু ডি আসছে। সবারই তাই আসছে। দেখি আমরা তাহলে একটু করে দেখি। দেখো এ মানে বলছে 3/4 ডিভাইডেড, মানে এটাকে উল্টে যাবে 6/5, তাই তো? তার মানে আসবে 3 6 18 বাই 4 5 20। একে যদি তুমি করো তাহলে 9/10। 9/10। বি কত আসছে দেখো তো? বি কত আসছে দেখো তো? 3 ডিভাইডেড বাই, এখানে আসছে হচ্ছে 4/5 ডিভাইডেড বাই 6। তার মানে 3 ডিভাইডেড বাই 4/5, 6 মানে 1/6। তার মানে 3 ডিভাইডেড বাই, এটা যদি করো তাহলে আসছে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, তার মানে হচ্ছে 2/15। তার মানে 3 ইন্টু 15/2, 45/2। এই আসছে তো? সি 3 ডিভাইডেড বাই 4/5 ডিভাইডেড বাই 6, তাহলে 3 ইন্টু 5/4 ইন্টু 1/6, তাহলে হচ্ছে 5/8। আর ডি মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 5/6, তার মানে 3 ইন্টু 6/4 ইন্টু 5, তার মানে হচ্ছে 9/10। তার মানে অপশান এটা হচ্ছে ঠিক। দেখো এ ইকুয়ালস টু ডি। আচ্ছা, অপশান এটা ঠিক মানে এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কি হতে পারছে? কারণ দেখো এর মধ্যে অপশান এ ঢুকে আছে, এটা হতে পারছে না কারণ এটা এটা আলাদা আছে। তাহলে অপশান এ, ডি আর সি সমান নয় তো। হ্যাঁ, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অপশন। এইটটি ওয়ান ইন্টু 82 ইন্টু 83 ইন্টু ডট ডট করতে করতে 89 এর একক স্থানীয় অঙ্ক কত?
সে শূন্য হবে কি? শূন্য কি করে শূন্য বের করলে একটু বলো দেখি। স্যার 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, ঠিক তো সেখানে 5 আর 2 আছে, ঠিক। তো শূন্য তো আসবেই, তাহলে যার সাথেই আমি গুণ করি না কেন সেক্ষেত্রে শূন্য তো। একদম ঠিক। দেখো এটা অনেকেই যেটা করবে যে যে কিছুই জানে না সে নর্মালি এটাকে গুণ করতে বসবে, যে একটু মাথা কাটাবে সে কি করবে, 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4 করতে করতে 9 কে সবাইকে গুণ করা শুরু করবে, মানে 1 2 3 4 5 করতে করতে 9 অবধি সবাইকে গুণ করার চেষ্টা করবে। আরও একটু তুমি যদি মাথা কাটাও, দেখো এর 4 এর পরে আছে 5, তাহলে এই 5 আর এই 2 একে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 10, তাহলে 10 এর শেষের ডিজিট 0 রয়েছে। এবার একে তুমি যা দিয়েই মাল্টিপ্লাই, যতবারই মাল্টিপ্লাই করো না কেন, এর শেষ ডিজিটটা কিন্তু 0ই থাকবে, কারণ আমরা জানি 0-র সাথে যা কিছু করি নিই না কেন, যতবার গুণ করি না কেন, 0 কিন্তু 0ই থাকে, ফলে এর শেষ ডিজিট আসবে হচ্ছে আমাদের 0। বোঝা গেল? আরো একটা ভালো অঙ্ক দেখো, 16 to the power 5 plus 2 to the power 15 বিভাজ্য হবে অপশান এ 31, অপশান বি 13, অপশান সি 27, অপশান ডি 33 দ্বারা। খুব সহজ অঙ্ক কিন্তু এটা। স্যার 33 হবে। 33 হবে। বাকিরা দেখো এটাকে করা কিন্তু সহজ, তোমরা একটু মাথা খাটাও। দেখো 16 টু দি পাওয়ার 5 বলছে আর 2 টু দি পাওয়ার 15 বলছে, তাহলে দেখো 16 কে কি লেখা যায়, 16 কে লেখা যায় 2 to the power 4। 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, তাহলে লেখো 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5। সূচকের নিয়মে আমরা শিখেছি যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে কি হয়ে যায়, এ টু দি পাওয়ার এম ইন্টু এন। mn। তাহলে এখানেও কি হবে, এটা গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার, দেখো 4 5 20, আর এখানে থাকছে 2 টু দি পাওয়ার 15। এবার একটা কাজ করি, 2 টু দি পাওয়ার 15 কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 5, আর এখানে পড়ে থাকবে 1, কারণ সূচকের নিয়মে জানো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে দেখো এটাকে আর কিছু করার দরকার নেই, এটাকে ভাবো 2 টু দি পাওয়ার 5 মানে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32 যোগ 1,
তার স্যার মানে ওই 2 টু দি পাওয়ার 15 হবে, 20 হয়ে গেছে দুটো লাস্ট। হ্যাঁ হ্যাঁ আর বলো। আচ্ছা সরি 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 সরি, স্যার 2 টু দি পাওয়ার। হ্যাঁ এটা 2, হ্যাঁ 2 টু দি পাওয়ার 15, তাহলে এখানে আসবে 33 ইন্টু 2 টু দি পাওয়ার 15। তাহলে দেখো কোনটা দ্বারা 33 দ্বারা বিভাজ্য, দেখো 33 অপশানে রয়েছে, আর দেখো কেউ নেই যার দ্বারা ভাগ করা যাবে। অঙ্ক পরীক্ষায় যা দেবে সেগুলো সহজই দেবে, একটু মাথা খাটিয়ে করে আসতে হবে। আর এখন যেটা সমস্যা হয়েছে, এত কম্পিটিশন বেড়েছে, প্রশ্নের মান কিন্তু একটু হার্ড হচ্ছে। সেন্ট্রাল টেটে তো বরাবরই একটু হার্ড হয়, প্রাইমারি টেটেও কিন্তু বিগত বছরগুলির তুলনায় গত বছর কিন্তু প্রশ্ন বেশ হার্ড ছিল, যার জন্য বুঝতেই পেরেছো যে কাট অফ পার করতে পারেনি প্রচুর মানুষ। ফলে একটু হার্ড কোশ্চেনকে কিন্তু একটু হ্যান্ডেল করতে শিখতে হবে। আমরা চেষ্টা করব কঠিনগুলো করে যাওয়া সবটাই, গিয়ে যদি পরীক্ষার প্রশ্ন সহজ আসে তো জলের মতন প্রশ্ন আসে তাহলে করেই ফেলবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা বলছে which is the least fraction, অপশন এ তে দিয়েছে 99/100, অপশন বি তে দিয়েছে 68/69, অপশন সি তে দিয়েছে 24/25, অপশন ডি তে দিয়েছে 10/11। বলছে লিস্ট ফ্রাকশন, ফ্রাকশন মানে আমরা জানি ভগ্নাংশ, লিস্ট মানে হচ্ছে সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন ভগ্নাংশ কোনটা সেটা জানতে চেয়েছে। স্যার অপশন ডি। অপশন ডি। আচ্ছা বাকিরা বাকিরা এটা করো। দেখো এই যে 99, প্রথমটা দেখো 99/100, এটা কাটাকুটি করা যায় কিছু, যাচ্ছে না। এবার দেখো একে করছি, একেও দেখো কিচ্ছু করা যাচ্ছে না, 68/69 কিছু করা যাচ্ছে না। একেও দেখো আলটিমেটলি কিছু করা যাচ্ছে না, কাউকেই কিছু করা যাচ্ছে না। এরপর বলছে সর্বনিম্নকে। দেখো এখানে 100 ভাগের 99 ভাগ, 100 ভাগ মানে একটা জিনিসের ভাগগুলো খুব ছোট্ট ছোট্ট, তার থেকে একটা ভাগ কম নেওয়া হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি ভগ্নাংশটা একের খুব কাছাকাছি। এটাকেও তুমি যদি ভাবো একটা জিনিসকে 69 টুকরো করা হয়েছে, তার 68 খানা টুকরো নেওয়া হয়েছে, তাহলে একটা ছোট্ট টুকরো বাদ দেওয়া হয়েছে, তাহলে এটাও 1-এর বেশ কাছে, বাট এটার থেকে একটু ছোট। এটার থেকে তুমি দেখো এটা আরো ছোট, এটার থেকে দেখো এটা আরো ছোট, কারণ এটা
কোনো একটা জিনিসকে 11খানা খণ্ড করে তার 10টা খণ্ড নেওয়া হয়েছে, তার মানে একটা খণ্ডকে বাদ দেওয়া হয়েছে। তার মানে এখানে 11খানা খণ্ড করা মানে কি, খণ্ডগুলো বেশ বড় বড়, তার থেকে একটা খণ্ড বাদ দেওয়া মানে এই জিনিসটা থেকে বেশ জিনিস, অনেকটা জিনিস বাদ গেছে। তাহলে লিস্ট ফ্র্যাকশন হবে আমার এটা 10/11। ক্লিয়ার? এটাও কিন্তু সেন্ট্রাল টেটের আসা প্রশ্ন 14। আচ্ছা, 493 কে রোমান সংখ্যায় প্রকাশ করো। অপশন এ LD XCIII, অপশন বি CDX CIII, অপশন সি CDC XIII, অপশন ডি করো। রোমান সংখ্যা তো করেছো। হচ্ছে না? 493 একে লেখা যায় 500 মাইনাস 100। তাহলে আমরা কত হলো এখানে 400, আর এখানে থাকে হচ্ছে, বা এটাকে এইভাবে লেখো, আমি ভেঙে লিখি তাহলে আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি এটাকে লিখছি 400 প্লাস 90 প্লাস 3। তাহলে এই 400কে লেখা যায় 500 মাইনাস 100। এই 90কে লেখা যায় 100 মাইনাস 10 প্লাস 3। তাহলে এইভাবে লেখো। এবার 500 মানে কি? 500 মানে হচ্ছে ডি, ডি, তার থেকে 100 কম, 100 মানে হচ্ছে সি। সি। তাহলে সি কমাতে গেলে কোন দিকে দিতে হবে? লেফট দিকে। হলো? এবার আমাকে এটাকে লিখতে হবে। এটাকে কি করে লিখবো? 100 মানে হচ্ছে সি, তার থেকে 10 কমাতে হবে, তার মানে হচ্ছে একটা এক্স দিতে হবে এই পাশে। তার মানে আমার এখানে হবে এক্স আর এখানে হবে একটা সি। ক্লিয়ার? আর তার সাথে আছে 3। 3 জন্য আমরা জানি কিছুই না, 3টে দাগ দিলেই হয়ে যাবে। দেখো এটা কোন অপশনের সাথে মিলছে? অপশন, হ্যাঁ, অপশন বির সাথে মিলে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার যদি আমি অ্যাড করতাম তাহলে কি হতো না, মানে 100 করে 400 করে এরকম করে? অ্যাড করবে, তাই তো? কতবার অ্যাড করবে? 400। দেখো বলছে যে 400 কি অ্যাড করা যেত না? সি 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 সি, বাকি তারপরে যা লিখতাম লিখতাম। এটা লেখা যাবে না।
লেখা যাবে না এই কারণের জন্য, কারণ আমরা এই রোমান নাম্বার করার সময় দেখেছিলাম যে একে লেখা শুরু হয় এর নিয়ারেস্ট নাম্বার থেকে। তাহলে দেখো এর কাছাকাছি নিয়ারেস্ট যে রোমান নাম্বার অ্যাভেলেবেল আছে সেইটা হচ্ছে 500 স্যার। তাহলে আমাকে লেখা শুরু করতে হবে 500 থেকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তার জন্য আমরা এটা করি। বা উল্টো আর এক রকম ভাবে ভাবতে পারো যে একই জিনিস আমরা 4 বার রিপিট করতে পারি না, 3 বার রিপিট করা যেতে পারে, বাট 4 বার রিপিট করতে পারি না, কারণ 4 বার রিপিট করলে দেখা যাবে তার পরেরটা এসে হাজির হয়ে গেছে, মানে পরেরটার কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছে। ফলে 4 বার রিপিট আমরা নর্মালি করি না। বা উল্টোভাবে ভাবো, যেটা অ্যাকচুয়ালি ভাবনা, যে এর নিয়ারেস্ট নাম্বার থেকে আমাদের ভাবনাটা শুরু হয়। নিয়ারেস্ট যেহেতু 500 অ্যাভেলেবেল আছে, তাহলে 500 থেকে আমরা ভাবতে শুরু করব। এক্স এর ভ্যালু বলে দিয়েছে 2/9, ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 3/4। তাহলে জানতে চেয়েছে এক্স মাইনাস ওয়াই তার ইনভার্স প্লাস এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স, সরি এইটা মাইনাস, অপশন বলছে 2/3, অপশন বি বলছে -71/6, সি বলছে -71/12, ডি বলছে 1/3। বলো হচ্ছে না? জাস্ট এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলেই দেখো বেরিয়ে যাবে। বসাও তো এক্স এর ভ্যালু 2/9, ওয়াই এর ভ্যালু 3/4, তার ইনভার্স প্লাস, ইনভার্স মানে উল্টোটা, তার মানে এখানে বসবে হচ্ছে 9/2 মাইনাস এখানে বসবে হচ্ছে 4/3।
তাহলে দেখো এখানে আসে 4 নং 36, 4 দুগুণি 8, আর এখানে আসবে 3 নং 27 তার ইনভার্স প্লাস এখানে থাকছে 3 দুগুণি 6, তাহলে 3 নং 27, 4 দুগুণি 8, তাহলে এখানে হবে 36 উপরে যাবে, নিচে আসবে হচ্ছে -19 যোগ 6 বাই এখানে আসবে হচ্ছে 19। ঠিকঠাক করলাম? হ্যাঁ স্যার, ওরকমই এসছে, কিন্তু অপশনের সাথে তো অ্যান্সার ম্যাচ করেনি। একটা মিনিট দাঁড়াও তো, অঙ্কটা কি ছিল? সরি 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 সরি, এটা না 3 করো। ভাবছি তো বাজে এরকম আসছে কেন। এটা 3 করো, হ্যাঁ তাহলে দেখো এসে যাবে। তার মানে 2/3 -3/4 তার ইনভার্স, আর এখানে আসবে হচ্ছে 3/2 -4/3। তাহলে এখানে আসছে 3 এ 4 12, 4 তো, তাহলে 4 দুগুণি 8, 3 তিরিকে 9 তার ইনভার্স প্লাস 3 দুগুণি 6, তাহলে 3 তিরিকে 9, 4 দুগুণি 8, তাহলে -1/12 তার ইনভার্স প্লাস 1/6, তার এর ইনভার্স মানে হচ্ছে 12 প্লাস 1/6। 5 বারং 60, 6 বারং 72, সরি এখানে মাইনাস আছে, 72 প্লাস 1, তাহলে -71/6। দেখো অপশন আছে মনে হয়, এটা ঠিক আছে। ফাইভ 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 বিভাজ্য হবে 11 দ্বারা, 7 দ্বারা, 13 দ্বারা, সবকটি দ্বারা। 3 3 6, ঠিক আছে। তো 7 দিয়ে হবে। 7 দিয়ে হবে, আচ্ছা। আর বাকিগুলো দ্বারা কি হবে কি হবে না দেখো তো একটু।
স্যার 11 দ্বারাও তো বিভাজ্য হচ্ছে। হচ্ছে, হচ্ছে, ঠিক। আচ্ছা তোমরা কি করে করছো, মানে ওই ডিভিজিবিলিটির ফর্মুলা ইউজ করছো তাই তো? হ্যাঁ স্যার। 7 দ্বারা কি করে করেছো, যে ইভেন প্লেসগুলো আর অড প্লেসগুলো, না কি করেছো? না, 7 দ্বারা কি করে করেছো একটু বলো তো। 11টা তো ইভিন পজিশনের যোগফল আর হ্যাঁ, মানে মাইনাস অড পজিশনের, আর 7 দ্বারা এমনি 7 দিয়ে ভাগ করেই দেখছি। না আরেকজন কেউ বললো যে 7 দ্বারা ডিভিজিবল করেছে। হ্যাঁ স্যার, আমি 7 দিয়ে ভাগ করে দেখেছি। আচ্ছা, ভাগ করে দেখেছো। দেখো এখানে তোমরা ডিভিজিবিলিটির যে ফর্মুলাগুলো শিখেছো সেটা দিয়ে করতে পারো, তা দিয়ে উত্তর এসে যাবে। তাছাড়াও একটু অন্যভাবে এই অঙ্কটা একটা ট্রিক আছে। ট্রিকটা হলো অঙ্কটা 555 আচ্ছা দেখো, একে যদি 555 দিয়ে ডিভাইড করতাম তাহলে দেখো কি আসতো। 555 এর জন্য একটা আসতো হচ্ছে 1, 5 নামলো, যাচ্ছে না মানে 0 টাইম যাচ্ছে, তার মানে 5 থাকছে, একটা 5 নামাতে পারবো, যাচ্ছে না, তার মানে 0 টাইম যাচ্ছে, তাহলে 555, এখানে একটা 0 থাকবে, একে নামালাম, একবার যাচ্ছে, তার মানে এই 5555 এইটাকে লেখা যায় 1001 ইন্টু 555, তাই তো? এবার দেখো এই নাম্বারটাকে দেখো, কাজ করো, এই নাম্বারটা দেখো, সোজাসুজি তুমি সবগুলোকে চেক করে ফেলতে পারবে। এই নাম্বারটা দেখো, এরা সব যাদের যাদের নাম্বারগুলো বলেছে সবাইকে দ্বারা বিভাজ্য। কারণ তুমি যদি ফ্যাক্টরাইজ করো, দেখো 1001, 7 অক্ষে 7, 8 9 10, 30, 4 7 28, 29 30, 3 7 21, সেকে যদি 13 দিয়ে ভাগ করো 13 11 পাবে। দেখো তার মানে একে লেখা যায় 7 ইন্টু 13 ইন্টু 11 ইন্টু 555। ফলে একে 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 দিয়েও ডিভাইড করা যাবে। এখান থেকে তুমি যদি কমন নিতে তাহলে একটা 5 ইন্টু 111 পেতে, তাহলে 5 দিয়েও ডিভিজিবল হতো, আর অনেক নাম্বার পাবে তাদের দ্বারা ডিভিজিবল। তোমরা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী করতে পারো, যা ফর্মুলা ইউজ করে, যে কোনটা কোনটা দ্বারা ডিভাইড করছে। বলছে ইফ, যদি এক্স অ্যান্ড ওয়াই আর ডিফারেন্ট ইন্টিজার্স হয়, both divisible by 5, then which of the following is not necessarily true? অপশন এতে বলছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5। অপশন বি, x মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 5। অপশন সি, xy ইজ ডিভিজিবল বাই 25। আর অপশন ডিতে বলছে x plus y is divisible by 10।
বলো কোনটা হচ্ছে? সে সবগুলোই তো হচ্ছে। ভালো করে পড়নি। এখানে বলেছে নট নেসেসারিলি ট্রু, সত্য নাও হতে পারে। অঙ্কের মধ্যে ফ্যালাসি হচ্ছে এটাই। অনেকেই যেটা করবে, অঙ্কটা যে কোনো একটা উত্তর যেটাই ঠিক বেরিয়ে যাবে সেটাই দাগ মেরে চলে আসবে ফট করে তাড়াহুড়োয়। কিন্তু এখানে বলছে নট নেসেসারিলি ট্রু, ট্রু হতে পারে কিন্তু নাও হতে পারে। কোনো একটা আছে যেটা নাও হতে পারে, সবসময় যে সত্যি হবে এরকম ব্যাপার নেই। এটা বেশ মজার অঙ্ক এবং এই ধরনের অঙ্ক কিন্তু আগেও একাধবার এসছে। দেখো বলছে এক্স এবং ওয়াই ডিফারেন্ট ইন্টিজার্স বোথ ডিভিজিবল বাই 5। তাহলে আমরা একটা কাজ করি, এক্সকে ধরে নিচ্ছি 5k, কারণ 5 ইন্টু কে এরকম কোনো আকারেই থাকবে। ওয়াইকেও ধরে নিচ্ছি, ধরো এটাকে k1 বলো, তাহলে 5k2 যাবে এরকম ধরা। এখানে কোনো না কোনো ইন্টিজার রয়েছে, k1 k2 যে কোনো একটা ইন্টিজার, কারণ 5 দিয়ে বিভাজ্য, তার মানে হচ্ছে 5 গুণ কিছু একটা হবে। পরেরটাও বলছে সে ধরা যাবে, তাই তো, পরেরটাও দেখ বলছে 5 দিয়ে বিভাজ্য, তাহলে 5 গুণ কিছু একটা হবে, 5 বলে একটা ফ্যাক্টর থাকতেই হবে। এবার দেখো প্রথমটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5। তাহলে যদি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বার করি, তার মানে আসবে 25k1 স্কোয়ার প্লাস 25k2 তার স্কোয়ার, তার মানে 25k1 স্কোয়ার প্লাস k2 এর স্কোয়ার। তাহলে দেখো 25 দ্বারা ডিভিজিবল, অবশ্যই এটা সবসময় 5 দ্বারা ডিভিজিবল বলছে, আমরা দেখছি 25 দ্বারা ডিভিজিবল হয়ে বসে আছে, তার মানে নিশ্চিত এটা হবে, কোনো অসুবিধা নেই। এবার বলছে এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 5। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই, মাইনাস মানে হচ্ছে 5k1 মাইনাস 5k2, তাহলে 5 কমন নিলে k1 মাইনাস k2। দেখো এর মধ্যে 5 বলে ফ্যাক্টরটা রয়েছে, তাহলে এটাও সবসময় 5 দিয়ে ডিভিজিবল, তাহলে এটাও ঠিক আছে। এরপরে বলছে এক্স ওয়াই ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 25। এক্স ওয়াই মানে হচ্ছে 5k1 ইন্টু 5k2, তার মানে 25k1 k2, তার মানে হচ্ছে অবশ্যই সবসময় 25 দ্বারা ডিভিজিবল। এবার বলছে এক্স প্লাস ওয়াই অলওয়েজ ডিভিজিবল বাই 10। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই মানে 5k1 প্লাস 5k2, তাহলে আসতে হচ্ছে 5 ইন্টু k1 প্লাস k2। দেখো এর মধ্যে 5 বলে ফ্যাক্টরটা শিওরলি আছে, কিন্তু 10 হতে গেলে আরও একটা 2 ফ্যাক্টর দরকার। এই 2 ফ্যাক্টরটা এখান থেকে হয় আসতেও পারে, নাও আসতে পারে। যদি না আসে তাহলে সেক্ষেত্রে এটা ভুল, আসতেও পারে, বলেছে নট নেসেসারিলি, আসতেও পারে নাও আসতে পারে, তাহলে এর ক্ষেত্রেই সমস্যা তৈরি হতে পারে একমাত্র। তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তুমি যদি অপশান আমি অন্যভাবে তোমায় চেক করে দেখাচ্ছি, ধরে নাও এক্স ইকুয়ালস টু ধরে নাও 10 আর ওয়াই ইকুয়ালস টু ধরে নাও 15, তাহলে বোথ আর ডিভিজিবল বাই 5। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই করলে কি আসে, 25। 25 কি 10 দ্বারা ডিভিজিবল না? 10 দ্বারা দেখো ডিভিজিবল নয়, কিন্তু দেখো বাকি সমস্ত অপশন ঠিক হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5, এটাকে স্কোয়ার করলে আসে 100, এটাকে স্কোয়ার করলে আসে 225, তাহলে টোটালটা আসে হচ্ছে 325 ডিভিজিবল বাই 5। এক্স মাইনাস ওয়াই করলে আসে হচ্ছে -5 ডিভিজিবল বাই 5। এক্স ওয়াই করলে আসে হচ্ছে 150 ডিভিজিবল বাই 25।
তাহলে তুমি এক্স এবং ওয়াইকে যে কোনো একটা ধরে ধরেও টেস্ট করতে পারো, আর নর্মালি ইন জেনারেল ওয়েতেও করতে পারো। এবং এটা 5 না দিয়ে কিন্তু অন্য কিছুও দিতে পারতো। নর্মালি এরকমই 5টাই দেয়, 5 বা 10 এরকম কিছু দিয়েই অঙ্কগুলো দেয়, কিন্তু অন্য নাম্বার দিয়েও কিন্তু দিতে পারে। আজকে লাস্ট অঙ্ক করো। Find the sum of place and face value both value of 6 in 437699। এক নম্বর হচ্ছে 504 অপশন বি, 606 অপশন সি, 540 অপশন ডি, 660। বলছে ফাইন্ড দ্য প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে কি? প্লেস ভ্যালুর বাংলা কি? স্থানিক মান। ঠিক, স্থানিক মান। আর ফেস ভ্যালুর মানে প্রকৃত মান। ঠিক, ক্লাস 3-4 পড়ে এসছি আমরা। এখানে বলেছে এই যে প্লেস ভ্যালু অর্থাৎ তার পজিশনের জন্য যে তার ভ্যালু অর্থাৎ স্থানিক মান, সে কোন স্থানে আছে তার জন্য যা তার ভ্যালু, এবং ফেস ভ্যালু অর্থাৎ তার প্রকৃত মান, এদের দুটোর সাম বার করতে বলেছে। তাহলে দেখো 6 কোথায় আছে? 606 হবে। 606। বাকিরা? হ্যাঁ স্যার 606ই হবে। তাহলে দেখো 6 এর প্লেস ভ্যালু কি ছিল? 6 এর প্লেস ভ্যালু ছিল ও শতকের ঘরে আছে, মানে বাকি দুটো শূন্য। আর 6 এর ফেস ভ্যালু হচ্ছে 6, তার মানে 606। তোমাদের নেক্সট দিনের কাজ থাকবে হচ্ছে এখানের এই নাম্বার সিস্টেমের একটুখানি কয়েকটা জিনিসই বলার বাকি রয়ে গেল, সেটা নেক্সট দিন বলে নাম্বার সিস্টেমের পরের চ্যাপ্টার শুরু করব। বলে দিচ্ছি সেটাও। শুরু করবো হচ্ছে লসাগু গসাগু। হ্যাঁ, একদম নাম্বার সিস্টেমের সাথে রিলেটেড কয়েকটা চ্যাপ্টার রয়েছে, লসাগু গসাগু, ভগ্নাংশ, বর্গমূল, ঘনমূল। এই চ্যাপ্টারগুলো একদম এই নাম্বার সিস্টেম লাগোয়া সমস্যাগুলো, ফলে এগুলোকে আমরা এর সাথে সাথেই করে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফলে নাম্বার সিস্টেমের কয়েকটা জিনিসই শুধুমাত্র বলার, সেটা বলে দেবো নেক্সট দিন। এবং নাম্বার সিস্টেমের কিছু প্রশ্ন আমি তোমাদের পাঠিয়ে দেবো, আমি দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, সেগুলোও করবে। এবং তোমাদের কাছে যার যা বই অ্যাভেলেবেল আছে বইয়ের অঙ্কগুলোও করবে। যদি কোথাও কোনো সমস্যা মনে হয় আমাকে পার্সোনালি জানাতে পারো, বা নেক্সট দিন ক্লাসে জানিও, বা গ্রুপেও জানাতে পারো। সবচেয়ে সুবিধা হচ্ছে গ্রুপে জানানো, তাহলে সবচেয়ে ভালো হয়। আর পেডাগগির একটা নোট পাঠিয়ে দেবো, নোটটা বাংলা ইংরেজি মিক্সড করে লেখা, একটু পড়ে দেখো। আমি নেক্সট দিন আলোচনাও করে দেবো, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। একদম সহজ জিনিস, পেডাগগি কী, কীভাবে এসছে, পেডাগগির মানে কি,
এবং তার সাথে রয়েছে ম্যাথামেটিক্স এর নেচার কি, শুধু সেই নেচারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ম্যাথামেটিক্স টিচিংয়ের কিছু বেসিক মেথডস যেগুলো আমরা ব্যবহার করি সেই মেথডগুলো নিয়ে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। তার অল্প কিছু, পুরোটা আমরা দিচ্ছি না প্রথম দিনের নোটে, প্রথম দিনের নোটে কয়েকটাই থাকছে, বাকিটা পরের দিনের যে নোট দেবো সেখানে দিয়ে দেবো আমি। ঠিক আছে? কারোর অন্য কোনো সমস্যা হ্যাঁ স্যার, বা ঠিক আছে। এই আজকের ক্লাসে কোথাও কোনো বুঝতে অসুবিধা? আচ্ছা, কারোর উত্তরে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি কারোর কোনো সমস্যা এর মধ্যেও মনে হয়, পড়তে গিয়েও মনে হয়, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তাহলে ক্লাসটা অফ করছি।